এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই উপন্যাসের 10ম পরিচ্ছেদ নিয়ে। সকলের কাছে একান্তই অনুরোধ, পূর্বের 9টি পরিচ্ছেদ যদি শুনে না থাকেন এখনো পর্যন্ত, তাহলে অবশ্যই শুনে আসুন। আশা করছি ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের 10ম পরিচ্ছেদটি। তার আগে আমি সায়ন্তিকা, সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোবেলস বাংলায়। বৃন্দাবন লোকটি সেই প্রকৃতির মানুষ, যাহারা কোনো অবস্থাতেই বিচলিত হইয়া মাথা গরম করাকে অত্যন্ত লজ্জাকর ব্যাপার বলিয়া ঘৃণা করে। ইহারা হাজার রাগ হইলেও সামাইলতে পারে এবং কোনো কারণেই প্রতিপক্ষের রাগারাগি হাঁকাহাঁকি বা উচ্চতর্কে যোগ দিয়া লোক জড়ো করিতে চাহে না। তথাপি সেদিন কুসুমের বারংবার নিষ্ঠুর ব্যবহারে ও অন্যায়ের অভিযোগে উত্তেজিত ও রুদ্ধ হইয়া কতগুলি নিরর্থক রূঢ় কথা বলিয়া আসিয়া তাহার মনস্তাপের অবধি ছিল না। তাই পরদিন প্রভাতেই চরণকে আনিবার ছলে একজন দাসী ভৃত্য ও গাড়ি পাঠাইয়া দিয়া যথার্থই আশা করিয়াছিল। বুদ্ধিমতী কুসুম এই ইঙ্গিত বুঝতে পারবে এবং হয়তো আসিবেও। যদি সত্যিই আসে, তাহলে একটা দিনের জন্য তাহাকে লইয়া যে কি উপায় হইবে এ দুঃসহ প্রশ্নের বলিয়া মীমাংসা করিয়া রাখিয়াছিল। যদি আসে, তখন মা আছেন, জননীর কার্যকুশলতায় তাহার অগাধ বিশ্বাস ছিল। যত বড় অবস্থা সংকটই হোক, কোনো না কোনো উপায় তিনি সব দিক বজায় রাখিয়া যাহাতে মঙ্গল হয় তাহা করিবেনই। এই বিশ্বাসের জোরেই মাকে কোনো কথা না বলিয়া সে গাড়ি পাঠাইয়া দিয়াছিল এবং আশায় আনন্দে লজ্জায় ভয়ে অধীর হইয়া পথ চাহিয়াছিল। অন্তত মায়ের কাছে ক্ষমা ভিক্ষার জন্য সে আসিবে। দুপুরবেলা গাড়ি একা চরণকে লইয়া ফিরিয়া আসিল। বৃন্দাবন চণ্ডী মণ্ডপের ভেতর হইতে আর চোখে চাহিয়া দেখিয়া স্তব্ধ হইয়া রহিল। কিছুদিন হইতে তাহার পাঠশালায় পূর্বের শৃঙ্খলা ছিল না। পণ্ডিত মশাইয়ের দারুণ অমনোযোগে অনেক পোরোরা কামাই করিতে শুরু করিয়াছিল এবং যাহারা আসিত তাহাদের পুকুরে তালপাতা ধুইয়া আনিতেই দিন কাটিয়া যাইত। শৃঙ্খলা অক্ষুণ্ণ ছিল শুধু ঠাকুরের আরতি শেষে প্রসাদ ভক্ষণে। এটা বোধ করি অকৃত্রিম ভক্তিবশত ছাত্রেরা এর সময় অনুপস্থিত থাকিয়া গৌরনীতের অমর্যাদা করিতে পছন্দ করিত না। এমনই সময় হঠাৎই বৃন্দাবন তাহার পাঠশালার সমুদয় চিত্ত নিযুক্ত করিয়া দিল। পোরোদের তালপাতা ধইয়া আনিবার সময় 6 ঘণ্টা হইতে কমাইয়া 15 মিনিট করিল এবং সারাদিন অদর্শনের পর শুধু আরতির সময়টাই গৌরাঙ্গ প্রেমে আকৃষ্ট হইয়া তাহারা পঙ্গপালের ন্যায় ঠাকুর দালান ছাড়াইয়া না ফেলে সেদিকেও দৃষ্টি রাখিল। দিন 10 পরে একদিন বৈকালে বৃন্দাবনের তত্ত্ববোধনে পোরোরা সারি দিয়া দাঁড়াইয়া তার স্বরে গণিত বিদ্যায় বুদ্ধপুতি লাভ করিতেছিল। একজন ভদ্রলোক প্রবেশ করিলেন। বৃন্দাবন সশ্রম্ভে উঠিয়া বসিতে আসন দিয়া চাহিয়া রহিল, চিনিতে পারিল না। আগন্তুক তারই সমবয়সী। আসন গ্রহণ করিয়া হাসিয়া বলিলেন, কি ভাইয়া, চিনিতে পারলে না বুঝি? বৃন্দাবন সলজ্জে স্বীকার করিয়া বলিল, কই না। তিনি বললেন, আমার কাজ আছে, তা পরে জানব। মামার চিঠিতে তোমার অনেক সুখ্যাতি শুনে বিদেশে যাবার পূর্বে একবার দেখা করতে এলাম। আমি কেশব। বৃন্দাবন লাফাইয়া উঠিয়া এই বাল্যশ্রুতিকে আলিঙ্গন করিল। তাহার ভূতপূর্ব ইংরাজি শিক্ষক দুর্গাদাসবাবুর ভাগিনী ইনি। 15-16 বৎসর পূর্ব এখানে 5-6 মাস ছিলেন। সেই সময় উভয়ের অতিশয় বন্ধুত্ব হয়। দুর্গাদাসবাবুর স্ত্রীর মৃত্যু হইলে কেশব চলিয়া যায়। সেই অবধি আর দেখা হয় নাই। তথাপি কেহই কাহাকেও বিস্মিত হয় নাই এবং তাহার শিক্ষকের মুখে বৃন্দাবন প্রায় এই বাল্যবন্ধুটির সংবাদ পাইতেছিল। কেশব 5-6 বৎসর হইল এমএ পাশ করিয়া কলেজের শিক্ষকতা করিতেছিল। সম্প্রতি সরকারি চাকরি করিতে যাইতেছে। কুশলাদি প্রশ্নের পর সে কহিল, আমার মামা মিথ্যে কথা তো দূরের কথা, কখনো বাড়িও বলেন না। গতবারে তিনি চিঠিতে লিখেছিলেন, জীবনে অনেক ছাত্রকেই পড়িয়েছেন, কিন্তু তুমি ছাড়া আর কেউ যথার্থ মানুষ হয়েছে কিনা তিনি জানেন না। যথার্থ মানুষ কখনো চোখে দেখেননি ভাই, তাই দেশ ছেড়ে যাবার আগে তোমাকে দেখে যাচ্ছি। কথাগুলো বন্ধুর মুখ দিয়া বাহির হইল। বৃন্দাবন লজ্জায় এতই অভিভূত হইয়া পড়িল যে কি জবাব দিবে তা খুঁজিয়া পাইল না। সংসারে কোনো মানুষই যে তাহার সম্বন্ধে এত বড় স্তুতিবাক্য উচ্চারণ করিতে পারে, ইহা তার স্বপ্নেও অগোচর ছিল। বিশেষত এই স্তুতি তাহারই পরম পূজনীয় শিক্ষকের মুখ দিয়া প্রথম প্রচলিত হইবার সংবাদে যথার্থই সে হতবতী হইয়া দাঁড়াইয়া রহিল। কেশব বুঝিয়া বলিল, যাক, যাতে লজ্জা পাও আর তা বলবো না, শুধু মামার মতটা তোমাকে জানিয়ে দিলাম। এখন কাজের কথা বলি। পাঠশালা খুলেছ শুনি, মাইনে নাও না, পোরোদের বইটই কাপড় চোপড় পর্যন্ত যোগান দাও। আমিও রাজি ছিলাম, কিন্তু ছাত্র জোটাতে পারলাম কই। বলি, এতগুলো ছেলে জোগাড় করলে কি করে বলো তো ভাইয়া? বৃন্দাবন তাহার কথা বুঝিতে পারিল না, বিস্মিত মুখে চাহিয়া রহিল। কেশব হাসিয়া বলিল, খুলে বলছি, নইলে বুঝবে না। আমরা আজকাল সবাই
টের পেয়েছি যদি দেশের কোনো কাজ থাকে তো ইতর সাধারণ ছেলেদের শিক্ষা দেওয়া। শিক্ষা নিয়ে দিয়ে যাই করি, কেননা নিছক পণ্ডশ্রম। অন্তত আমার তো এই মতো যে লেখাপড়া শিখিয়ে দাও, তখন আপনার ভাবনা তারা আপনি ভাববে। ইঞ্জিনে স্টিম হলে তবে তো গাড়ি চলে, নইলে এত বড় জড় পদার্থটিকে জনকতক ভদ্রলোকে মিলে গায়ের জোরে ঠেলাঠেলি করলেও চুলোও নড়াতে পারবে না। যাক, তুমি এসব জানোই, নইলে গাটের পয়সা খরচ করে পাঠশালা খুলতে না। আমি এই জন্য বিয়ে পর্যন্ত করিনি হে, তোমাদের মতো আমাদের গায়েও লেখাপড়া শেখবার বালাই নেই। তাই প্রথমে একটা পাঠশালা খুলে শেষে একটা স্কুল দাঁড় করাবার মনে করেছিলাম। আমার পাঠশালা তো চললই না, ছেলে জুড়ল না। আমাদের গায়ের ছোট লোকগুলো এমনিতেই শয়তান, কোনো মতেই ছেলেদের পড়তে দিতে চায় না। নিজেদের মান সম্ভ্রম নষ্ট করে দিনকতক ছোট লোকদের বাড়ি পর্যন্ত ঘুরেছিলাম, না তবুও না। বৃন্দাবনে মুখ রাঙা হইয়া উঠিল, কিন্তু শান্তভাবে বলিল, ছোট লোকদের ভাগ্য ভালো যে ভদ্রলোকের পাঠশালা ছেলে পাঠায়নি। কিন্তু তোমারও এই ভাই আমাদের মতো ছোট লোকদের বাড়ি বাড়ি ঘুরে মান ইজ্জত নষ্ট করা উচিত হয়নি। তাহার কথার খোঁচাটা কেশবকে সম্পূর্ণ বাঁধিল। সে ভারী অপ্রতিভ হইয়া বলিয়া উঠিল, না হে না, তোমাকে তোমাদের সে কি কথা, ছিছি, আমি তা বলিনি, সে কথা নয়। কি যেন? বৃন্দাবন হাসিয়া উঠিল, বলিল, আমাকে বলনি তা বিলক্ষণ জানি, কিন্তু আমার আত্মীয় স্বজনকে বলেছ। আমরা সব তাঁতি কামার গয়লা চাষি, তাঁত বুনি, লাঙল ঠেলি, গরু চড়াই, জামা কাপড় পরতে পাইনে, সরকারি অফিসে দোরগড়াই যেতে পারিনে। কাজেই তোমরা আমাদের ছোট লোককে বলে ডাকো ভালো কাজেও। আমাদের বাড়ি ঢুকলে তোমাদের মতো উচ্চশিক্ষিত সদাশয় লোকের সম্ভ্রম নষ্ট হয়ে যায়। কেশব মাথা হেট করিয়া বলিল, বৃন্দাবন, সত্যি বলছি ভাই, তোমাকে আমি চাষাভূষর দল থেকে সম্পূর্ণ পৃথক মনে করেই অমন কথা বলে ফেলেছি। যদি জানতুম তুমি নিজেকে ওদের সঙ্গে জড়িয়ে নিয়ে রাগ করবে, কখনো এ কথা বলতুম না। বৃন্দাবন কহিল, তাও জানি, কিন্তু তুমি আলাদা করে নিলেও তো আলাদা হতে পারি না ভাই। আমার 7 পুরুষ এদেশের ছোট লোকদের সঙ্গে মিলে রয়েছে। আমিও চাষা, আমিও নিজের হাতে চাষ আবাদ করি। কেশব, এই জন্যেই তোমার পাঠশালায় ছেলে জোটেনি, আমার পাঠশালায় জুটেছে। আমি দলের মধ্যে থেকেই বড় হয়েছি, দল ছাড়া বড় নই। তাই তারা অসংকোচে আমার কাছে এসেছে, তোমার কাছে যেতে ভরসা করেনি। তোমরা ছোট লোক বলে ডাকো, আমরা নিঃশব্দে স্বীকার করি, কিন্তু আমাদের অন্তর্যামী স্বীকার করেন না। তিনি তোমাদের ভালো থাকতেও সাড়া দিতে চান না। কেশব লজ্জায় ও ক্ষোভে অননত মুখে শুনিতে লাগিল। বৃন্দাবন কহিল, জানি এটা আমাদেরই সমূহ ক্ষতি, তবুও আমরা তোমাদের আত্মীয় শোভাকাঙ্ক্ষিনী বলে মনে নিতে ভয় পাই। দেখতে পাও না ভাই, আমাদের মধ্যে হাতুড়ে বাদ্যি, হাতুড়ে পণ্ডিতই প্রসার পত্তিপতি লাভ করে, যেমন আমি করেছি। কিন্তু তোমাদের মতো বড় ডাক্তার প্রফেসরও আমল পায় না। আমাদের বুকের মধ্যেও দেবতা বাস করেন। তোমাদের এই অশ্রদ্ধার করুণা, এই উঁচুতে বসে নিচে ভিক্ষা দেওয়ার তার গায়ে বেঁধে তিনি মুখ ফেরান। এবার কেশব প্রতিবাদ করিয়া কহিল, কিন্তু মুখ ফেরানো অন্যায়। আমরা বাস্তবিক তোমাদের ঘৃণা করি নে, সত্যই মঙ্গল কামনা করি। তোমাদের উচিত আমাদের সম্পূর্ণ বিশ্বাস করা। কিসে ভালো হয় না হয় শিক্ষার গুণে আমরা বেশি বুঝি। তোমরাও চোখে দেখতে পাচ্ছ আমরাও সব উন্নত। তখন তোমাদের কর্তব্য আমাদের কথা শোনা। এরপর বৃন্দাবন কহিল, দেখো কেশব, দেবতা কেন মুখ ফেরান তা দেবতাই জানেন। সে কথা থাক, কিন্তু তোমরা আত্মীয়দের মতো আমাদের শুভকামনা করো না, মনিবের মতো করো। তাই তোমাদের 15 আনা লোকের মনে করে, যাতে ভদ্রলোকের ছেলের ভালো হয়, তাতে চাষাভূষর ছেলের অধঃপথে যায়। তোমাদের সংস্রবে লেখাপড়া শিখলে চাষার ছেলে যে বাবু হয়ে যায়, তখন অশিক্ষিত বাপদাদাকে মানে না, শ্রদ্ধা করে না। বিদ্যা শিক্ষার এই শেষ পরিণতির আশঙ্কা আমরা তোমাদের আচরণেই শিখি। কেসব আগে আমাদের অর্থাৎ এই দেশের ছোট লোকদের আত্মীয় হতে শেখে, তারপর মঙ্গল কামনা করো। তাদের ছেলেপিলেদের লেখাপড়া শেখাতে যেও, আগে নিজেদের আচার ব্যবহার দেখাও, তোমরা লেখাপড়া শেখো। লেখাপড়া শিখেও তোমরা দেশের অশিক্ষিত চাষাভুষোকে নেহাত ছোট লোক মনে করো না, বরং শ্রদ্ধা করো। তবেও শুধু তোমাদের ভয় ভাঙবে না, আমাদেরও ভয় ভাঙবে না যে আমাদেরও লেখাপড়া শেখা ছেলেরা অশ্রদ্ধা করবে না এবং দল ছেড়ে, সমাজ ছেড়ে, জাতিগত ব্যবসা বাণিজ্য কাজকর্ম সমস্ত বিসর্জন দিয়ে পৃথক হবার জন্য উন্মুখ হয়ে উঠবে না। এ যতক্ষণ না করছো ভাই, ততক্ষণ জন্ম জন্ম অবিবাহিত থেকে হাজার জীবনে ব্রত করো না কেন, তোমার পাঠশালে ছোট লোকের ছেলে যাবে না। ছোট লোকেরা শিক্ষিত ভদ্রলোককে ভয় করেন, মান্য করবে, ভক্তিও করবে, কিন্তু বিশ্বাস করবে না, কথা শুনবে না। এ সংশয় তাদের মন থেকে কিছুতেই ঘুচবে না যে তোমাদের ভালো এবং তাদের ভালো এক নয়।
কেশব ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, বৃন্দাবন, বোধ করি তোমার কথাই সত্য, কিন্তু জিজ্ঞেস করি যদি উভয়ের মধ্যে বিশ্বাসের বন্ধনই না থাকে তাহলে আমাদের শত আত্মীয়তার প্রয়াসও তো কাজে লাগবে না। বিশ্বাস না করলে আমরা কি করে বোঝাবো আমরা আত্মীয় কিংবা পর, তার উপায় কি? বৃন্দাবন কহিল, ওই যে বললুম আচার ব্যবহারে। আমাদের 16 আনা সংস্কারেই যদি তোমাদের শিক্ষিতদের দল কুসংস্কার বলে বর্জন করে, আমাদের বাসস্থান, আমাদের সাংসারিক গতিবিধি, আমাদের জীবিকা অর্জনের উপায় যদি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন হয়, তাহলে কোনোদিনই আমরা বুঝতে পারবো না যে তোমাদের নির্দিষ্ট কল্যাণের পন্থায় যথার্থই আমাদের কল্যাণ হবে। এরপরই বৃন্দাবন বলিয়া উঠিল, আচ্ছা কেশব, পৈতে হবার পর থেকে সন্ধ্যায় আহ্নিক করো? কেশব বলিল, না। জুতো পায়ে দিয়ে জল খাও? খাই। মুসলমানের হাতের রান্না? প্রেস্টিজ নেই, খেতে পারি। তাহলে আমিও বলতে পারি, ছোট লোকদের মধ্যে পাঠশালা খুলে তাদের ছেলেদের শিক্ষা দেওয়ার সংকল্প তোমার বিড়ম্বনা, কিংবা আরও কিছু বেশি, সেটা বললে তুমি রাগ করবে। কেশব বলিল, তাহলে কি ধৃষ্টতা? ঠিক তাই। কেশব, শুধু ইচ্ছা এবং হৃদয় থাকলেই পরের ভালো এবং দেশের কাজ করা যায় না। যাদের ভালো করবে তাদের সঙ্গে থাকার কষ্ট সহ্য করতে পারা চাই। বুদ্ধি বিবেচনায়, ধর্ম কর্মে এত এগিয়ে গেলে তারাও তোমাদের নাগাল পাবে না, তুমিও তাদের নাগাল পাবে না। কিন্তু না, আর নয়। সন্ধ্যা হয়, এবার একটু পাঠশালের কাজ করি। করো, কাল সকালেই আবার আসবো। বলিয়া কেশব উঠিয়া দাঁড়াইতেই বৃন্দাবন ভূমিষ্ঠ প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। পাড়াগাঁয়ে বাড়ি হইলেও কেশব শহরের লোক। বন্ধুর নিকট এই ব্যবহারের মনে মনে অত্যন্ত সংকোচ বোধ করিল। উভয় প্রাঙ্গণে নামিতেই পরুর দল মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিল। বাল্য বন্ধুকে দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিয়া বৃন্দাবন আস্তে আস্তে বলিল, তুমি বন্ধু হলেও ব্রাহ্মণ, তাই তোমাকে নিজের তরফ থেকে প্রণাম করছি, ছাত্রদের তরফ থেকেও করেছি, বুঝলে তো? কেশব সলজ্জ হাস্যে বলল, বুঝেছি। ধীরিয়া ধীরিয়া বাহির হইয়া গেল। পরদিন সকালে কেশব হাজির হইল। বলিল, বৃন্দাবন, তুমি যে যথার্থই মানুষ তাতে আমার কোনো সন্দেহ নেই। বৃন্দাবন হাসিয়া বলিল, আমারও নেই। কেশব কহিল, তোমাকে উপদেশ দিচ্ছি নে, সে অহংকার আমার কাল ভেঙে গেছে। শুধু বন্ধুর মতো সবিনয়ে জিজ্ঞেস করছি, এই গ্রামে তুমি যেন নিজের অর্থ এবং সময় নষ্ট করে ছেলেদের শিক্ষা দিচ্ছ, কিন্তু আরও কত শত সহস্র গ্রাম রয়েছে, সেখানে ক খ শেখাবারও বন্দোবস্ত নেই। আচ্ছা, এ কাজ কি গভর্নমেন্টের করা উচিত নয়? বৃন্দাবন হাসিয়া উঠিল, বলিল, তোমার প্রশ্ন ঠিক ওই পোরদের মতোই হলো। দোষের জন্য রাধুকে মারতে যাওয়ায় দেখি সে তক্ষুনি 2 হাত তুলে বলবে, পণ্ডিত মশাই, মাধুও করেছে। অর্থাৎ মাধুর দোষ দেখিয়ে দিতে পারলে যেন রাধুর দোষ আর থাকে না। এই দেশজোড়া মুড়ো তার প্রায়শ্চিত্ত নিজে তো করেই ভাই, তারপর দেখা যাবে গভর্নমেন্ট তার কর্তব্য করে কিনা। নিজের কর্তব্য করার আগে পরের কর্তব্য আলোচনা করলে পাপ হয়। কিন্তু তোমার আমার সামর্থ্য কতটুকু? এই ছোট্ট একটুখানি পাঠশালায় জনকতক ছাত্রকে পড়িয়ে কতটুকু প্রায়শ্চিত্ত হবে? বৃন্দাবন বিস্মিতভাবে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, কথাটা ঠিক হলো না ভাই। আমার পাঠশালার একটি ছাত্র যদি মানুষের মতো মানুষ হয়, এই 30 কোটি লোক উদ্ধার হয়ে যেতে পারে। নিউটন, ফ্যারাডে, রামমোহন, বিদ্যাসাগর ছাকাছাকি তৈরি হয় না কেশব। বরং আশীর্বাদ করো যেন এই ছোট পাঠশালায় একটি ছাত্রকেও মরণের পূর্বে মানুষ দেখে মরতে পারি। আর এক কথা, আমার পাঠশালায় একটি শর্ত আছে। কাল যদি তুমি সন্ধ্যার পর উপস্থিত থাকতে, দেখতে পেতে প্রত্যেকের বাড়িতে যাবার পূর্বে প্রত্যেক ছাত্রই প্রতিজ্ঞা করে বড় হয়ে তারা অন্তত 2টি একটি ছেলেকেও লেখাপড়া শেখাবে। আমার প্রতি 5টি ছাত্রের একটি ছাত্র যদি বড় হয়ে তাদের ছোটবেলার ছেলেবেলার প্রতিজ্ঞা পূর্ণ করে, তাহলে আমি হিসেব করে দেখছি কেশব, 20 বছর পরে এই বাংলাদেশে একটি মূর্খও থাকবে না। কেশব নিঃশ্বাস ফেলিয়া বলিল, ও কি ভয়ানক আশা! বৃন্দাবন বলিল, সে বলতে পারো বটে। দুর্বল মুহূর্তে আমারও ভয় হয় দুরাশা, কিন্তু সবল মুহূর্তে মনে হয় ভগবান মুখ তুলে চাইলে পূর্ণ হতে কতক্ষণ। কেশব কহিল, বৃন্দাবন, আজ রাত্রেই দেশ ছেড়ে যেতে হবে। আবার কবে দেখা হবে ভগবান জানেন। চিঠি লিখলে জবাব দেবে বলো। এ আর বেশি কথা কি কেশব? বেশি কথাও আছে বলছি। যদি বন্ধুর প্রয়োজন হয় স্মরণ করবে বলো, তাও করব। বলিয়া বৃন্দাবন নত হইয়া কেশবের পদধূলি মাথায় লইল। এখানেই শেষ করছি আজকের 10ম পরিচ্ছেদটি। আজকের পরিচ্ছেদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।